হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম পর্যায় সারণী, সেই চ্যাপ্টারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব প্রধানত আধুনিক যে পর্যায় সূত্র, সেইটার সৃষ্টি বা সেইটার তৈরির পেছনের মূল ভিত্তিগুলো কি কি ছিল এবং পর্যায় সূত্রটাও কি ছিল, আধুনিক পর্যায় সূত্র। আর দ্বিতীয় পর্যায়ের আলোচনাতে আমরা করব হচ্ছে এই আধুনিক পর্যায় সারণীর যে তৈরি হয়েছিল তার পেছনের মূল ভিত্তিগুলো বা মেরুদণ্ডমূলক যে সূত্রগুলো সেইগুলো কি কি। তো এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম যে বিভিন্ন আবিষ্কৃত হওয়া মৌলগুলোকে তাদেরকে সুসংবদ্ধভাবে সাজানোই ছিল বিজ্ঞানীদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন সূত্র আবিষ্কৃত হয়েছিল। প্রত্যেকটা সূত্রের পেছনে তার যুক্তি ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। ধীরে ধীরে সব যে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র পড়েছি সেখানেও তার কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি। তো এখন এই যে পর্যায় সূত্রগুলো কিন্তু প্রধানত যে পরমাণুর যে গঠন বা পরমাণু সম্পর্কে ধারণার যত বিবর্তন হতে লাগলো, পর্যায় সূত্রগুলো কিন্তু সেইভাবে আবর্তিত হতে শুরু করলো। অর্থাৎ প্রথম পর্যায়ে যখন জানা ছিল যে পরমাণুগুলোকে ভাঙা যায় না, তখন কেবলমাত্র পরমাণুগুলোর পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব দিয়েই কিন্তু মৌলগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছিল। তো পরবর্তীকালে যখন পরমাণুর গঠন সম্পর্কে আরো যে নতুন নতুন তত্ত্ব জানা গেল, তখন কিন্তু সেই পরমাণুগুলোকে সুসংবদ্ধভাবে সাজানোর পেছনেও নতুন নতুন সূত্রের যে আবির্ভাব হতে লাগলো। তো আমরা নবম শ্রেণীতে বিভিন্ন পরমাণুর মডেলগুলো পড়েছিলাম, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে থমসনের পরমাণু মডেল, তারপর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে পড়েছিলাম বোর পরমাণু মডেল, বোর রাদারফোর্ড পরমাণু মডেল। কিন্তু তারপরেও আমরা আরো কিছু পরমাণু মডেল সম্পর্কে অর্থাৎ নতুন ধারণা আমরা পাবো, যেগুলা হচ্ছে বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতার উপর ভিত্তি করেই কিন্তু ধীরে ধীরে তাকে আরো নতুন করে রেকটিফাই করতে করতে নতুন তত্ত্বের দিকে আমরা যাব। সেটা হবে যে কোয়ান্টাম মেকানিক্সের দিকে, বল গতিবিদ্যার দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। কারণ কি, যে আণবিক বা পারমাণবিক জগতের যে ব্যাখ্যাগুলো, তাদের গতিশীল কণাগুলোর ব্যাখ্যাটা আমরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যাখ্যা থেকে পাচ্ছিলাম না। তো পরমাণু জগতের জন্য আলাদা একটা আমাদের গতিবিদ্যার প্রয়োজন হবে, যেটাকে আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্সের কথা বলবো। তো এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কথা আমরা, সূত্রের কথা আমরা যাব, সেই সূত্রটা কি না, আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্রতে কি পড়েছিলাম, যে বিভিন্ন মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলগুলির যে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ কি, বিভিন্ন মৌলগুলো তাদের পারমাণবিক ভরগুলো, যেমন ধরো মনে করো হাইড্রোজেনের একটা পারমাণবিক ভর রয়েছে, হিলিয়ামের রয়েছে, লিথিয়ামের রয়েছে, বেরিলিয়াম, বোরন, প্রত্যেকের পারমাণবিক ভরগুলো ধীরে ধীরে দেখা গেছে যে কম থেকে বেশির দিকে সাজানো শুরু করলে একটা নির্দিষ্ট অন্তরে অন্তরে আবার যে মৌলগুলো আসে তাদের মিল থাকছে। সেটাই ছিল সেই সূত্রের। কিন্তু সেই সূত্রের কিছু সীমাবদ্ধতা গুলো আমরা জেনেছিলাম, যে সবাইকে পারা যাচ্ছে না, আইসোটোপ গুলো রাখা নিয়ে সমস্যা, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে যে মিসম্যাচ, যে চারটা মিসফিট পেয়ারও আমরা পেয়েছিলাম, হাইড্রোজেনের মৌলকে নিয়ে তাদের সমস্যা ছিল। তো সেই সমস্যাগুলো সমাধান কিন্তু পরে হবে, যখন পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ধারণাগুলো আরো সুস্পষ্ট হতে থাকবে। তো বিজ্ঞানী যে বোর, তিনি যে পরমাণু মডেল দিয়েছিলেন, সেখানে তিনি যে তার স্বীকার্যগুলো তিনটি দিয়েছিলেন, সেই তিনটা স্বীকার্য দিয়ে পরমাণুর যে গঠন পাওয়া যাচ্ছিল এবং সেই গঠন থেকে যে বর্ণালীগুলো, কোন পরমাণুর যে বিভিন্ন বর্ণালীগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছিল, কিন্তু কিছু কিছু নতুন আবার তত্ত্ব দেখা গেল, নতুন আবার ত্রুটির সমস্যা দেখা গেল। যে ফাইন স্ট্রাকচার, যে বোরের যে পরমাণু মডেলের যে ইলেকট্রন বিন্যাস, আমরা বোর বুড়ি থিওরি পড়েছি, যেখানে ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম, কিন্তু যখনই কোনো পরমাণুর যে শোষণ বর্ণালী হোক বা বর্ণালীগুলো, নিঃসরণ বর্ণালীগুলো আমরা অবজার্ভ করছিলাম, সেখানে তার মধ্যে ফাইন স্ট্রাকচার পাচ্ছি না। অর্থাৎ একটা ধরো মূল, ধরো হচ্ছে
বামার সিরিজের কোন রশ্মি নিলাম, সেই বামার সিরিজের মধ্যেও কোন একটা রেখার মধ্যেও আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যে লাইন পাচ্ছেন, যাকে বলা হচ্ছে ফাইন স্ট্রাকচার, সেটার কারণ এবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। সেই সময় বিজ্ঞানী সোমারফিল্ড, আর্নল্ড সোমারফিল্ড, তিনি একটা নতুন তত্ত্ব সংযোজন করেছিলেন। কি সেই তত্ত্ব? না, বোরের তত্ত্বে যে যা বলা হয়েছিল যে বিভিন্ন মৌলের পরমাণুগুলোর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে একটা নির্দিষ্ট স্তরের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যেগুলোকে শক্তি স্তর বলা হচ্ছিল। কিন্তু সোমারফিল্ড সেই যে ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা করার জন্য তিনি কি বললেন, যে কোন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ হতে পারে না, একটা বৃত্তাকার যে শক্তি স্তরের কথা বলা হচ্ছে সেই শক্তি স্তর কেবলমাত্র একটা বৃত্তাকার কক্ষপথ হতে পারে না, অনেকগুলো তার মধ্যে উপবৃত্তাকার পথও থাকতে পারে। উপবৃত্তাকার কক্ষপথগুলো এমন হবে যাদের শক্তি সেই শক্তির সঙ্গে সমতুল্য, কিন্তু বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথের ধারণা আনলেন এবং সেই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে তিনি বিভিন্ন শক্তি স্তরের মধ্যে একই শক্তি স্তরের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র উপশক্তি স্তর, যাকে উপকক্ষ বলে তিনি উল্লেখ করলেন। তাহলে বিভিন্ন প্রকার উপবৃত্ত মানেই হচ্ছে ভিন্ন ভিন্ন তারা উপকক্ষ। সেই উপকক্ষগুলোকে নামাঙ্কিত করার জন্য তিনি একটা যে কোয়ান্টাম নাম্বারের অবতারণা করলেন, যেটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে এল দ্বারা ডিনোট করা হয়, প্রকৃতপক্ষে এটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম, যে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে কোন পরমাণু, তারই এটা ব্যাখ্যা সাপেক্ষে তিনি এটা নিয়েছিলেন। কি কেন তিনি এর ব্যবহার করেছেন তার পেছনের ঘটনাটা একটু আমরা যদি জানি, যে পরমাণু নিয়ে যখনই গবেষণা চলছিল, বিভিন্ন বিজ্ঞানীরা তার উপর বিভিন্ন প্রকার প্রভাব ফেলে তার পর্যালোচনা করছিলেন। সেরকম জিমান ইফেক্ট, 1902 খ্রিস্টাব্দে একটা জিমান ইফেক্ট, অর্থাৎ যে কোনো একটা পরমাণুকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা যায় এবং সেখান থেকে প্রাপ্ত বর্ণালীগুলোর মধ্যে আবার যে বিশ্লেষণ হয়, সেটা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। অর্থাৎ পরমাণুর ভেতরেও যেন একটা চুম্বকীয় ধর্ম রয়েছে, যেই ধর্মের দরুন বহিস্থ কোনো ম্যাগনেটিক ফিল্ডে রাখলে সেই বিশ্লেষণ ঘটে যায়। তো সেই যে বিশ্লেষণ ঘটার কারণটা যেহেতু চৌম্বকীয় ধর্ম থেকেই প্রমাণিত হয়েছিল, তো সেই কারণে বিজ্ঞানী যখন সোমারফিল্ড নতুন সেই উপকক্ষের ধারণা আনলেন, সেখানটাই তিনি সেইটার পেছনে যে কোয়ান্টাম নাম্বারটা আনলেন এল, সেই এল যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং সেই কোয়ান্টাম নাম্বার অনুযায়ী একটা ত্রিমাত্রিক যে গঠন চিত্র আমরা পরমাণুটা কিন্তু পেয়েছিলাম। অর্থাৎ বিভিন্ন সেই যে কক্ষপথগুলো যেগুলো বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার রয়েছে, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি এটা নিউক্লিয়াস হয়ে থাকে, বিভিন্ন উপবৃত্ত অঙ্কন সম্ভব। সেই উপবৃত্তাকার কক্ষপথগুলোই ছিল হচ্ছে প্রকৃতপক্ষে বিভিন্ন হচ্ছে উপকক্ষ, যাদের শক্তি সেই মূল বৃত্তাকার কক্ষপথের সঙ্গে সমতুল্য, কিন্তু তাদের হচ্ছে কিন্তু যে সেই সমস্ত কক্ষপথগুলোকে ডিনোট করার জন্য ব্যবহার করা হয়েছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই এল এর মানটা কত হতে পারে? এই যে মুখ্য শক্তি স্তর যেটা বৃত্তাকার বলে ধরা হয়েছিল, সেই বৃত্তাকার শক্তির যে কক্ষপথগুলোকে আমরা এন মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করে থাকি, এই উপবৃত্তাকার গুলোকে আমরা প্রকাশ করে থাকবো এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। এখন এই এল এর মান কটা হতে পারে? এন এর উপর ভিত্তি করে এল এর মানগুলো হতে পারে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত সংখ্যক হতে পারে। তো এই যে কোয়ান্টাম নাম্বারটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, তার সাহায্যে কিন্তু একটা ত্রিমাত্রিক চিত্র আমরা পেয়েছিলাম। তো তার সঙ্গে সঙ্গে সোমারফিল্ড কিন্তু আরো একটা নতুন সংযোজন তিনি করেছিলেন। যখনই এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করে, নিউক্লিয়াসের কাছ দিয়ে যখন উপবৃত্তের যে একটা ফোকাসের কাজ দিয়ে যখন ঘুরতে শুরু করে ইলেকট্রনগুলো, এইখানে তাদের গতিবেগ কিন্তু বৃদ্ধি পায়, আবার দূরবর্তী স্থানে কিন্তু ইলেকট্রনের গতিবেগ কমে যায়। এই যে গতির পার্থক্যের দরুন যে একটা শক্তির পার্থক্য ঘটে যায়, সেই আপেক্ষিকতা বাদকেও তিনি সংযোজন করে, অর্থাৎ সেই ফাইন স্ট্রাকচার যেটা বর্ণালীর মধ্যে দেখা যাচ্ছিল, সেইগুলোকে তিনি ব্যাখ্যা করতে সক্ষম হচ্ছিলেন। অর্থাৎ এদিকে যখন পরমাণুর গঠন সম্পর্কে ধারণাগুলো আমাদের চেঞ্জ হতে লাগলো,
সেই রকম করে আমরা জানবো যে পর্যায় সূত্রটা অর্থাৎ মৌলগুলোকে সাজানোর প্রক্রিয়ার মধ্যেও সূত্রগুলোর পরিবর্তন আস্তে আস্তে হতে থাকবে। তো সেই যে সোমারফিল্ডের যে সংযোজন করে যে নতুন এক ধরনের পরমাণু মডেল তিনি দিয়েছিলেন, সেটাই প্রকৃতপক্ষে কিন্তু আধুনিক আর ক্লাসিক্যাল যে মেকানিক্সের যেন সংযোগ স্থল ছিল। অর্থাৎ তার পরবর্তীকালে যে সমস্ত তথ্যগুলো বা সূত্রগুলো আবিষ্কৃত হবে সেইগুলো কিন্তু হবে আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রসমূহ। আর আগের যে সূত্রগুলো আমরা বা পরমাণুর গঠন সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলো কেবলমাত্র ক্লাসিক্যালের উপর কিছুটা বেশ করে বেশিরভাগ ছিল। তো ধীরে ধীরে যেন ট্রানজিশন ঘটছিল পরমাণুর গঠন সম্পর্কিত ধারণার মধ্যে, সেই সঙ্গে সঙ্গে আমরা সূত্রটারও সেখানটায় আবর্তন হতে দেখব এবং পর্যায় সারণী যেটা তারও গঠনগত পরিবর্তন হতে লক্ষ্য করব। তো আমরা যেটা বলছিলাম যে আধুনিক পর্যায় সারণীর মেরুদণ্ড অর্থাৎ আধুনিক পর্যায় সারণীটাকে তৈরি করার পেছনে যে যে সূত্রগুলো কার্যকরী ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে তত্ত্বগতভাবে বিজ্ঞানী যখন সোমারফিল্ড এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ধারণা তিনি প্রয়োগ করলেন, বিজ্ঞানী শ্রডিঞ্জার তত্ত্বগতভাবে তার প্রমাণও করেছিলেন 1925 সালের দিকে। তার প্রমাণগুলো স্বরূপ তিনি তার তত্ত্ব পুরো তাত্ত্বিকভাবে তার প্রমাণ দেবেন। পাউলি অপবর্জ্য নীতি, এখন কতগুলো নীতিও কিন্তু ধীরে ধীরে পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলোর অবস্থান এবং তাদের কোন কক্ষপথে তারা আগে পছন্দসই তাদের কক্ষপথগুলো হতে পারে সেইগুলো নিয়েই কিন্তু বিভিন্ন যে সূত্রগুলো যেগুলোকে আধুনিক পর্যায় সারণীর মেরুদণ্ড বলে আমরা জানবো, সেইগুলো কি কি? পাউলি অপবর্জ্য নীতি। বিজ্ঞানী পাউলি তিনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে এমন দুটো কোনো ইলেকট্রন থাকবে না যাদের যে 4টা কোয়ান্টাম নাম্বার একই রকমের হবে। এই এন যেটাকে আমরা মুখ্য কোয়ান্টাম নাম্বার বলে থাকছি, যেটা এল সেটাকে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে কি যে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের একটা সিগনিফিকেন্স আছে, অর্থাৎ পরমাণুটাকে নিয়ে যখনই তার সম্পর্কে জানার জন্য বিভিন্ন প্রকার প্রভাব খাটিয়ে তার গঠন জানার চেষ্টা হচ্ছিল, সেই অনুযায়ী প্রত্যেকটাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু এক একটা করে যে কোয়ান্টাম নাম্বার এসেছে, যে সেই ঘটনাটাকে যেমন এন এটাকে মুখ্য কোয়ান্টাম নাম্বার বলে আমরা বলে থাকি, যেটার দ্বারা কিন্তু কক্ষপথের আকারটা আমরা জানতে পারবো। কক্ষপথের আকার। এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, কক্ষপথটার আকৃতি আমরা জানতে পারবো। এটা কক্ষপথের আকার জানা যায় যার সাহায্যে, এটা কক্ষপথের আকৃতি জানা যায়। এম এল অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যাকে বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে বলছি, এই কক্ষপথগুলোর ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল যে ছবি আমরা বুঝতে পারবো। আর এম এস স্পিন কোয়ান্টাম নাম্বার অর্থাৎ ইলেকট্রনের যে মুভমেন্টের ডিরেকশন আমরা জানতে পারবো। তো এই হচ্ছে 4টা কোয়ান্টাম নাম্বার যার দ্বারা কিন্তু একটা পরমাণুর ভেতরের সমস্ত কিছুকে আমরা সুন্দর করে স্পষ্ট একটা চিত্র আমরা ড্র করতে পারি। তাহলে সেই পাউলি অপবর্জ্য নীতি বলছিল যে কোনো একটা ইলেকট্রনের এই 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। সেই অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা যার দ্বারা আমরা পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাই, এল আকৃতি অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা দিয়ে ওই যে কক্ষপথের আকৃতিটা কি ধরনের, ডিম্বাকৃতি, উপবৃত্তাকার না বৃত্তাকার, সেইটা ধারণা পাই। আর এম এল অর্থাৎ 3 ডাইমেনশন ছবি অর্থাৎ ওই উপবৃত্তাকার কক্ষপথটা যে তার ত্রিমাত্রিক চিত্রটা আমরা পাচ্ছিলাম। আর এমএস দিয়ে ইলেকট্রনটার যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা স্পিনটা কোন ডিরেকশনে হচ্ছে সেটা আমরা পেতে পাচ্ছিলাম। তো এই যে 4টা কখনো একই হবে না। তাহলে এনি 2 ইলেকট্রন ক্যান নট হ্যাভ দ্য সেম কোয়ান্টাম নাম্বার, এইগুলো সেম হতে পারে না। তো এইগুলোর সম্পর্কে তোমরা আরো ডিটেইলস যখন উচ্চ ক্লাসে পড়বে, আমরা এখানে শুধুমাত্র একটা স্ট্রাকচারটা তুলে ধরছি, যেটা তোমাদেরকে পরবর্তীকালে আরো ভালো করে ডিটেইলসে ম্যাথমেটিক্সও জানতে হবে, তার ব্যাখ্যাও জানতে হবে তোমাদেরকে। এরপরে চলে আসছি হুন্ডস রুল, অর্থাৎ যেটাকে আমরা বলছি বিল্ডিং আপ প্রিন্সিপল, অর্থাৎ কোন একটা ইলেকট্রন গুলো পরমাণুর বিভিন্ন কক্ষপথে কিভাবে একটার পর একটা তারা থেকে পরমাণুটার গঠন করবে, সেইটাকে বলা হচ্ছে হুন্ডস রুল আর আফবাও প্রিন্সিপল। এই দুটো মিলেই হচ্ছে কিন্তু বিল্ডিং আপ প্রিন্সিপল যাকে বলা হচ্ছে।
আর হুন্স রুল হচ্ছে কোন শক্তিতে আগে প্রাধান্য পাবে, আর বিল্ডিং আপ প্রিন্সিপাল, এই দুটো এই সমস্ত গুলোই কিন্তু আধুনিক পর্যায়ে যে সারণী তৈরি করা হয়েছিল তার মূল মেরুদণ্ডগুলো। তো এখন আমরা পাউলি অপবর্জ্য নীতি, হুন্স রুল আর আব্বাও প্রিন্সিপাল এইগুলোর একটু গঠন চিত্র আমরা আলোচনাটা করব। তো তার সঙ্গে প্রথমে যেটা বলেছিলাম, আধুনিক পর্যায় সূত্র সৃষ্টির মূল ভিত্তিটা কি ছিল না, বিজ্ঞানী মোজলের এক্স রে এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী আমরা এদিকে যখন পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করছি, পরমাণুর ভেতরে কোন কোন যে সংখ্যাটা বা কোন সংজ্ঞাটা বা কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে জানতে গিয়ে বিজ্ঞানী মোজলে একটা পরীক্ষা করছিলেন। সেই সময় পরীক্ষার ফলটাই কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল যে কোনো একটা মূলের পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মোজলের এক্স রশ্মি বর্ণালী পরীক্ষাটা কি বিজ্ঞানী মোজলে এক্স রশ্মি কোন জায়গা থেকে সৃষ্টি করে সেই প্রাপ্ত এক্স রশ্মি গুলোর তীব্রতা সঙ্গে ইন্টেন্সিটির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের তিনি একটা এক্সপেরিমেন্ট করছিলেন। এক্স রশ্মি বর্ণালীর যে মোজলের পরীক্ষাটা তিনি করছিলেন সেটাই ছিল, আমরা জাস্ট মুছে দিচ্ছি বর্ণালী পরীক্ষাটা, সেটা আমরা করছি। আচ্ছা, এখানে ধরো তিনি করছিলেন এক্স রশ্মি কোনো একটা জায়গা থেকে পাচ্ছিলেন, তার যে ইন্টেন্সিটিটা আই দিয়ে প্রকাশ করছি, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের ইন্টেন্সিটি তাকে আমরা ডিটেক্ট করছি। এখন দেখা যাচ্ছে যে কোন একটা নির্দিষ্ট প্রকার তরঙ্গ দৈর্ঘ্য তার ইন্টেন্সিটির যে কার্ভ গুলো, সেই কার্ভে তিনি দুটো অংশ তিনি পর্যবেক্ষণ করেছিলেন। সেইগুলো কি কি, যে একটা কন্টিনিউয়াস আকৃতির রূপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে যেন কিছু সুপার ইম্পোজ বিষয় রয়েছে। অর্থাৎ এক্স রশ্মি তৈরি কি করে হয় তোমরা নিশ্চয়ই জেনেছো, যে একটা টার্গেট থাকে, সেই টার্গেট দিকে ইলেকট্রন তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন গুলোকে ধাক্কা দিয়ে ফেলা হয়, এবং এই টোটাল সিস্টেমটা একটা বদ্ধ চেম্বারে করা হচ্ছে, এবং একটাকে উচ্চ বিভবের সঙ্গে আর এখান থেকে ইলেকট্রন নির্গত হওয়া থেকে শুরু করে ইলেকট্রনকে তীব্র গতিতে আকর্ষণ করার দরুন হচ্ছে উচ্চ বিভব ভোল্টেজ লাগানো হচ্ছে। তাহলে ইলেকট্রন গুলো কোন একটা ফিলামেন্ট থেকে ইলেকট্রন বের করার জন্য একটা আলাদা সার্কিট আছে, গরম হয়ে ইলেকট্রন বেরোবে। এই ইলেকট্রন গুলো এই যে পুরো বায়ু শূন্য চেম্বারের মধ্যে তীব্র গতিতে এসে একটা টার্গেট মেটাল থাকবে, এই মেটালটার পারমাণবিক ক্রমাঙ্ক অনেক বেশি হবে, সেটাতে ধাক্কা খেয়ে এখান থেকে এক্স রশ্মি বেরোচ্ছে। তো এখন তিনি বিভিন্ন ভিন্ন যে মেটেরিয়াল ব্যবহার করে এরকম এক্স রশ্মি প্রাপ্ত করে তিনি দেখেছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ক্যারেক্টার একটা পাচ্ছিলেন, যে একটা হঠাৎ করে একটা স্পাইক টাইপের অংশ পাচ্ছিলেন, সেইটা দেখেছিলেন যে এটা কিন্তু এই মেটালটার যে মেটেরিয়ালটা টার্গেট হিসেবে রাখা হচ্ছে তার সঙ্গে তারপর নির্ভর করে এটা হচ্ছে। আর হচ্ছে কি ইলেকট্রনের যে ধাক্কার দরুন যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, দু প্রকার শক্তি, একটা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে যেটাকে আমরা বলছি বেনস্টারলুম রেডিয়েশন, আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এক্স রে, এটা হচ্ছে কন্টিনিউয়াস বা বেনস্টারলুম রেডিয়েশন। অর্থাৎ এই যে ইলেকট্রনটা যখন কোন একটা টার্গেটে ধাক্কা করতে আসে, টার্গেট মনে করো এই পরমাণু, তার নিউক্লিয়াস আর ইলেকট্রন গুলো আছে, এইটার দিকে একটা অন্য একটা তীব্র গতির ইলেকট্রন আসছে। তো এই যখন আসছে বিভিন্ন ভাবে তার যে ডিরেকশন চেঞ্জ হওয়া, তার মুভমেন্ট চেঞ্জ হওয়ার দরুন তার শক্তি ক্ষয় দরুন নিরবিচ্ছিন্ন ভাবে একটা শক্তি আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে বেনস্টারলুম অর্থাৎ ব্রেকিং রেডিয়েশন, তার যে ডিরেকশন চেঞ্জের দরুন যে শক্তি ক্ষয় দরুন রেডিয়েশন। আর কিছু কিছু ইলেকট্রন যদি ওই যে টার্গেট যে ম্যাটেরিয়ালটা আছে তার ভেতরের কোনো কক্ষপথ থেকে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিল, তো সেই শূন্যস্থান পূরণ করার জন্য যখন অন্য কোনো শক্তি উচ্চ শক্তি স্তর থেকে এসে ইলেকট্রন গুলো সেই জায়গা দখল করবে, এটার দরুন যে এক্স রশ্মি নির্গত হচ্ছে সেটাই ছিল কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। অর্থাৎ তিনি দেখলেন যে এই ক্যারেক্টারিস্টিক্স এক্স রে কিন্তু মূল হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে। তিনি দেখেছিলেন যে তার হচ্ছে যে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল হচ্ছে পরমাণু যে টার্গেট মেটেরিয়ালটা নেওয়া হয়েছে তার পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে এইরকম ভাবে যে একটা লেখচিত্র আমরা পেয়েছিলাম। তো এইগুলো সম্পর্কে ডিটেলসে এখানে আলোচনা করার বিষয় নেই, করছি না, আমরা শুধু বলছি যে তিনি যখন এক্স রশ্মির পরীক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্তটা দিয়েছিলেন যে কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্কটাই হচ্ছে কিন্তু তার মূল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক কথাটা অর্থ আমরা জেনেছি যে তার নিউক্লিয়াসের ভেতরে যটা প্রোটন থাকে। এখন প্রোটন সংখ্যা যত হয়ে থাকে আমরা জানি তার বহিস্থ কক্ষগুলোতে মোট সমস্ত মিলে ইলেকট্রনের সংখ্যা সেই হয়, এবং সেই ইলেকট্রনটা
নির্দিষ্ট করে কোন কক্ষ পথে সর্বশেষ থাকছে তার উপর ভিত্তি করে, তার কোয়ান্টাম নম্বরগুলোর উপর ভিত্তি করে বা উপকক্ষের যে থাকতে পারছে তার উপর ভিত্তি করেই কিন্তু মৌলটির বা পরমাণুটার বৈশিষ্ট্য হবে। তো সেই রকম ভাবে আমরা যখন আধুনিক পর্যায় সারণী পড়ব, তো তার জন্য কিন্তু ওই পরমাণুটার ওই বহিস্তব কক্ষের ইলেকট্রনটার অবস্থান, তার উপকক্ষের অবস্থান, মুখ্য যে শক্তি স্তরের অবস্থান, এইগুলো কিন্তু হয়ে থাকবে আধুনিক পর্যায় সারণীর মূল মেরুদণ্ডগুলো। এখন বিভিন্ন শক্তি স্তরগুলোকে আমরা প্রধান শক্তি স্তর হিসাবে যেটা আমরা বলেছিলাম, যে সেখানে আমরা আজকে আলোচনাতে চলে আসছি। এবারে চলে আসছি যে যে হুন্ডস রুল। কোন একটা পরমাণুর যে আমরা নিউক্লিয়াস আর বাইরের যে বিভিন্ন কক্ষপথগুলো, বৃত্তাকার কক্ষপথ, কিন্তু এই বৃত্তাকার কক্ষপথগুলো আবার যে মুখ্য কোয়ান্টাম নাম্বার n=1 n=2 দিয়ে বলেছি, n=1 এর মধ্যেও দু ধরনের উপবৃত্তাকার কক্ষপথ বা দু ধরনের এক ধরনের যে কক্ষপথ হতে পারে 2 এর মধ্যে। তাহলে 1 নম্বর যে মুখ্য শক্তি স্তরের মধ্যে কেবলমাত্র এস ধরনেরই যে যেগুলো সবগুলোই বৃত্তাকারই হয়ে থাকে, উপকক্ষ যেগুলো হয়ে থাকে এক ধরনের উপবৃত্তগুলো। 2 নম্বর কক্ষপথের ভেতরে যে কক্ষপথের ভেতর, অর্থাৎ সেই কক্ষপথগুলো আরো দু ধরনের উপবৃত্তাকার হতে পারে, এস ধরনের, পি ধরনের। তো এই রকম যে কক্ষপথগুলো 3 ডাইমেনশন স্পেসে থাকে। 3 নম্বর যে শক্তির যে স্তর ধরছি n=3, সেখানেও 3 ধরনের কিন্তু উপকক্ষগুলোর থাকতে পারে। সেই উপকক্ষগুলোকে আমরা এইভাবে ডিনোট করছি 3s, 3p, 3d। 4 নম্বরের ক্ষেত্রেও 4 নম্বরের যে শক্তি স্তরের ভেতরেও বিভিন্নকার উপবৃত্তাকার কক্ষপথ, যাকে আমরা উপকক্ষ বলছি, সেই রকম থাকতে পারে 4s, 4p, 4d, 4f। তো এই রকম ভাবে বিভিন্ন শক্তি স্তরের উপকক্ষগুলোকে অঙ্কন করে আমরা বিজ্ঞানী যে হুন্ডস, তিনি কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুর ভেতরে সাজিয়ে থাকবে সাজানোর চেষ্টা করে তিনি একটা সূত্র তিনি তৈরি করেছেন, সেটাকে বলা হচ্ছে হুন্ডস রুল। তো এখানে আমরা এই যে চিত্রটা অঙ্কন করেছি, ইলেকট্রন গুলো কিভাবে কোন কক্ষপথে এসে থাকবে, তো সেইটাই তোমরা এখন একটু খেয়াল করে দেখো যে এইভাবে ডট 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 দিয়ে এখানে নিয়ে এসে শক্তি স্তরে ইলেকট্রন গুলো যেন ফার্স্ট এস শক্তি স্তরে 1s এ এসে ঢুকবে। এখন এই উপকক্ষগুলোতে এস, পি, ডি, এফ, এইগুলো কিন্তু এই যে উপকক্ষগুলোতে কটা করে ইলেকট্রন থাকতে পারে? এস কক্ষে 2টো ইলেকট্রন, পি তে 6টি, ডি তে 10টি, এফ এ থাকতে পারে 14টি ইলেকট্রন। এই উপকক্ষগুলোতে ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। এই যে একটা যে কক্ষপথ বা শক্তি স্তরের মধ্যে সবাই কিরকম শক্তি নিয়ে তারা থাকবে, তো এক্ষেত্রে এই এসে কিন্তু 2টো ইলেকট্রন থাকতে পারে, মানে 1 নম্বর এসের 2টো ইলেকট্রন থেকে গেল। তারপরে ঘুরে আসবে 2 নম্বর কক্ষপথের 2 নম্বর কক্ষপথ, তার যে এস উপকক্ষে থাকবে 2s, 2টো করে থাকবে। পি তে থাকতে পারে 6টি। এরপরে চলে আসছে দেখো 3s এ, 3s এ চলে এসে থাকবে 3s এ থাকবে 2টো। 3s এর পর ঘুরে দেখতে পাচ্ছ আবার 3p তে ঢুকছে, 3p 6, 3p এর পরে 4s2। এই 4s2 এর পরে তোমরা দেখতে পাচ্ছ 3d 10। এইভাবে কোন একটা পরমাণুর ভেতরে বিভিন্ন কক্ষপথের যে উপকক্ষগুলোতে, তাহলে 1 নম্বর কক্ষপথে দেখতে পাচ্ছ তোমরা মাত্র 2টো ইলেকট্রন থাকতে পারছে। এই 2 নম্বর, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে তোমরা এখানে পাচ্ছ। তো 3 নম্বরে এখানে যদিও মোট থাকতে পারে যে দেখতে পারো 10 আর 18টি, কিন্তু প্রাথমিক পর্যায়ে সে 8টাতে পূরণ হয়ে যাওয়ার পরে 4 নম্বরে চলে যাওয়ার চেষ্টা করে 4 নম্বর কক্ষপথে। তো এইভাবে কিন্তু ইলেকট্রন গুলো যে এইভাবে তারা বিন্যস্ত হয়ে যায় পরমাণুর ভেতরে, এটাকেই বলা হচ্ছে হুন্ডসের যে রুল, যে কোন শক্তি স্তরের পরে কোন শক্তি স্তরে গিয়ে ইলেকট্রন গুলো অবস্থান করবে সেটা নিয়েই হচ্ছে বিজ্ঞানী হুন্ডস এর রুল। তো এই যে
যে পর্যায়ক্রমিক ভাবে ইলেকট্রন গুলো পরমাণুর ভেতরে তারা বিল্ডিং আপ করবে, এইটাই বিজ্ঞানী আব্বাও প্রিন্সিপাল বলে বলেছিলেন। অর্থাৎ আব্বাও প্রিন্সিপাল এবং হুনস রুল এটার যে কিছু ডিফারেন্স রয়েছে, তো আমরা সেখানে ততটা গভীরে যাচ্ছি না। আমরা শুধু এই দুজন বিজ্ঞানীদের দেওয়া এই যে সূত্রটিকে আমরা বিল্ডিং আপ প্রিন্সিপালের মধ্যে ধরছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যতিক্রম গুলো আব্বাও প্রিন্সিপালের মধ্যে আমরা পাবো। তো এই যে পর্যায়ক্রমিক ভাবে ইলেকট্রন গুলো কিভাবে পরমাণুর মধ্যে থাকছে, তো সেটাই হবে আধুনিক পর্যায় সারণীর মূল মেরুদণ্ডগুলো, যেটা নিয়ে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ কোন কক্ষপথের কোন উপকক্ষে ইলেকট্রনটা সর্বশেষে থাকছে, সেইটার উপর ভিত্তি করেই আমরা কখনো এস ব্লকের মৌল পাবো, কখনো পি উপকক্ষতে গিয়ে যদি সর্বশেষ ইলেকট্রন গুলো থাকছে তখন পি ব্লকের মৌল, যদি সর্বশেষ ডি ব্লকে গিয়ে থাকছে সেটা ডি ব্লকের মৌল আর এফ ব্লকের মৌল। এইরকম পর্যায়ে যে সারণীটা আমরা তৈরি করব, সেখানের মধ্যে আমরা বিভিন্ন প্রকার ব্লকের ভাগ আমরা এর পরবর্তী আলোচনাতে সেটা করব। তো এইভাবে আজকের আলোচনাতে তোমরা যেটা জানলে, এটা কিন্তু তোমাদের বইতে সুন্দর করে অতটা নেই, তোমরা এটা জানবে উঁচু ক্লাসগুলোতে তোমরা এই সমস্ত গুলোর ডিটেলসটা পাবে। এখানে শুধু আমরা একটা তথ্য তুলে ধরলাম যে তোমাদেরকে এই সমস্ত বিষয়ে আরো জানতে হবে। তো আধুনিক পর্যায় সূত্রের মূল ভিত্তিটা ছিল কিন্তু মোজলের এক্সপেরিমেন্ট। মোজলের এক্সপেরিমেন্ট, এক্স-রশ্মির এক্সপেরিমেন্ট থেকেই স্থির হয়েছিল যে পারমাণবিক ক্রমাঙ্কটাই হচ্ছে কিন্তু পরমাণুর মূল ধর্মের নিয়ন্ত্রক। পরমাণুর মূল ধর্মটার নিয়ন্ত্রক যদি পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে, এখন পারমাণবিক ক্রমাঙ্কের সমসংখ্যক ইলেকট্রন থাকবে হচ্ছে পরমাণুর মধ্যে, এবং তাহলে পরমাণুর ইলেকট্রন গুলো আবার বিন্যস্ত হয়ে থাকে বিভিন্ন কক্ষপথে তার নীতি অনুযায়ী। সেই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র। এবং পর্যায় সূত্রতে কি বলা হলো, ওই যে পারমাণবিক ক্রমাঙ্কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো, যে মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। এবং এই পর্যায় সূত্র তার সঙ্গে সঙ্গে যখন আধুনিক পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, সেখানে কতগুলো যে মূল সূত্রগুলো যেগুলো পরমাণুর গঠনের সঙ্গে তাদের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে জড়িয়ে ছিল, সেইগুলোকে কিন্তু কাজে লাগানো হলো। সেই সূত্রগুলো আমরা একের পর এক আলোচনাটা করলাম। বিভিন্ন বিজ্ঞানীদের অবদান ছিল, বিভিন্ন অবজারভেশনের উপর পাওয়া বিভিন্ন তত্ত্বগুলো থেকে যে সূত্রগুলো এসেছিল সেইগুলো দিয়েই ছিল কিন্তু পর্যায় সারণীর মূল মেরুদণ্ডগুলো। তো আমরা পরের ক্লাসে, যেখানে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে এক্সপ্লেনেশন বা বর্ণনাটা করতে যাব, সেখানেই আমরা আরেকবার এই সমস্ত বিষয়গুলোর সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিয়ে সেই পর্যায় সারণীটা সম্পর্কে আলোচনাটা করব। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোকে দেখবে মনোযোগ সহকারে এবং পড়ার মতো মানসিকতা নিয়ে বই খাতা নিয়েই বসবে।